আমি চৈতি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্টের আরো একটি এক্সাইটিং এপিসোডে। ট্যালেন্টেড 12 এর অনেকগুলো কঠিন ধাপ পেরিয়ে দর্শক আমরা পেয়ে গেছি আমাদের টপ 10 প্রতিযোগী যারা রয়েছে এখন লাইমলাইটের ঠিক মাঝখানে। দর্শক দীপ্ত স্টার হান্টে আমাদের সাথে বরাবরের মতো কো স্পন্সর হিসেবে আছে মমতাজ মেহেদি ও সুপারস্টার লাইটিং, পার্টনার হিসেবে আছে ইভা হেয়ার অয়েল, ভাইভ পারফিউম স্প্রে, অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার, বেলামে, সানকুইক, আইডিএলসি ফাইন্যান্স এবং টিকটক। ওয়ার্ড্রোব পার্টনার হিসেবে আছে ট্রেন্ডমার্ট ও আসাদ খান প্রোডাকশন। মেকওভার পার্টনার হিসেবে আছে পার্সোনা। জুয়েলারি পার্টনার হিসেবে রয়েছে জেবার বাই আরোহী। স্টাইলিং এবং কোরিওগ্রাফিতে আছে আসাদ খান। দর্শক গ্র্যান্ড ফিনালের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে, তবে তার আগে আমাদের প্রতিযোগীদেরকে করতে হবে আরো কিছু চ্যালেঞ্জের মুখোমুখি এবং ইমপ্রেস করতে হবে আমাদের সম্মানিত জুরি বোর্ডকে। আর যথারীতি আমাদের সাথে জুরি বোর্ডে রয়েছেন দ্য ডাইনামিক তারিক আনাম খান, the gorgeous Rafiat Rashid Mithila, and the visionary Shihab Shahid. দর্শক প্রতিটি এপিসোডেই কিন্তু আমরা একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ করে থাকি যিনি আমাদের দীপ্ত স্টার হান্টের মঞ্চ আলোকিত করে তোলেন। আমরা আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় চয়নিকা চৌধুরী। লেডিজ এন্ড জেন্টলম্যান, পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর চয়নিকা চৌধুরী। হ্যালো দিদি, কেমন আছেন? অনেক ভালো আছি এবং এরকম একটা দীপ্ত স্টার হান্ট এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে খুবই ভালো লাগছে। এখানে যারা অংশগ্রহণ করেছে আমি বলবো তারা খুবই লাকি, যাদের হাত ধরে তারা আসবে এটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে এবং দীপ্ত টেলিভিশনের এই উদ্যোগটা খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের মঞ্চে আসার জন্য। প্লিজ হ্যাভ আ সিট। দর্শক এবারে আমাদের সেই টপ 10 প্রতিযোগীকে মঞ্চে আমন্ত্রণ জানাবার পালা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টপ 10 পার্টিসিপেন্টস এর মধ্যে 6 জন প্রতিযোগীকে যারা আজকে পারফর্ম করবে। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি লাবণকে। ইউ আর ইন টপ 10। কনগ্রাচুলেশনস। তুমি মমতাজ মেহেদি ওয়েটিং জোনে গিয়ে অপেক্ষা করো। এবারে আমন্ত্রণ জানাচ্ছি মিষ্টি। মিষ্টি অনেক অনেক শুভকামনা। Congratulations. Please have a sit. এবার আমন্ত্রণ জানাচ্ছি শফিউল রাজ, দ্য হিরো। অনেক অনেক অভিনন্দন তোমাকে। প্লিজ হ্যাভ আ সিট। আমন্ত্রণ জানাচ্ছি শেখ ফারিয়াকে। Congratulations. Please have a sit. এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিমুলকে। শিমুল একেবারে রাজা মহারাজার মতো কিন্তু আসছে। অনেক অনেক অভিনন্দন শিমুল। প্লিজ মমতাজ মেহেদি ওয়েটিং জোনে গিয়ে অপেক্ষা করো। সব শেষে আমি আমন্ত্রণ জানাচ্ছি সঞ্জিদাকে। রানীর মতো চলে আসছে সঞ্জিদা। অনেক অনেক অভিনন্দন সঞ্জিদা। প্লিজ তুমি মমতাজ মেহেদি ওয়েটিং জোনে গিয়ে অপেক্ষা করো। Ladies and gentlemen, put your hands together for our top 10 participants. দর্শক আমাদের প্রতিযোগীরা কিছুক্ষণের মধ্যেই তাদের দুর্দান্ত পারফরম্যান্স শুরু করবে। সেই পারফরম্যান্স রাউন্ডে আমাদের আজকেও রয়েছে 3টি সেগমেন্ট। প্রথম সেগমেন্ট হচ্ছে কমেডি ক্ল্যাশ, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে কাপল ডান্স চ্যালেঞ্জ এবং থার্ড সেগমেন্টে থাকছে ক্রিটিক্যাল কোয়েশ্চেনস। দর্শক আজকে এই 6 জন প্রতিযোগীর মধ্যে কারা কারা বাদ পড়ে যাবে এবং কারা চলে যাবে নেক্সট রাউন্ডে সেটা আমরা জানবো একেবারে অনুষ্ঠানের শেষে। এবং শেষে কিন্তু আরেকটি টুইস্টও রয়েছে, সেটি দেখার জন্য থাকতে হবে শেষ পর্যন্ত দীপ্ত স্টার হান্টের সাথে। দর্শক আমরা আমাদের প্রথম সেগমেন্ট শুরু করব, তবে তার আগে আমি জাজেসদের কাছ থেকে প্রতিযোগীদের জন্য শুভকামনা নিয়ে নিতে চাই। টপ 10 কনগ্রাচুলেশনস। টপ 10-এ আসাটাই একটা অলরেডি অর্জন। আজকে হচ্ছে কমেডি ক্লাশ, প্রচুর হাসার জন্য রেডি। কমেডি খুবই টাফ। ইউ আর অ্যামাং দ্য টপ 10। কনগ্রাচুলেশনস। এটা একটা বড় অ্যাচিভমেন্ট, কিন্তু তোমরা এতটা পথ পেরিয়ে এতগুলো চ্যালেঞ্জের মোকাবেলা করে এই পর্যায়ে এসছো, এটা একটা বিরাট অর্জন। এখন এই মুহূর্তে শুভকামনা ছাড়া আর কিছু বলার নেই। সত্যি কথা হলো কি, তোমাদের মধ্যে থেকে কাউকে এলিমিনেট করতে বাদ দিতে এখন আমারই কষ্ট হবে। এক ধরনের বন্ধন, একটা আবেগের জায়গাও তৈরি হয়ে গেছে। আমার তো খুবই ভালো লাগছে এবং আমি খুব এক্সাইটেড আজকে এখানে গেস্টও এসেছি
এখানে যারা টপ 10-এ যারা আছেন সবাই আসলে ভাগ্যবান, কারণ এখান থেকে আসলে অনেক কিছুই হতে পারে, পথ থেমে যায় না। এখান থেকে যারা বাদ হয়ে যাবে তারাও কিন্তু আসলে অনেক ডিরেক্টরের চোখে পড়বে এবং অনেক বড় বড় কাজ করবে। তাহলে শুরু করি আমরা আমাদের প্রথম সেগমেন্ট। জাজেস, আপনার হাসির জন্য প্রস্তুত? সো ফার্স্ট সেগমেন্ট, কমেডি ক্ল্যাশে। কমেডি ক্ল্যাশে আমি প্রথমেই ডেকে নিচ্ছি লাবণ এবং মিষ্টিকে। কই আছে? ভর দুপুরবেলা ছাদের মধ্যে দাঁড়ায় আসছি, এখনো খবর নাই। কই কি যে করে আমি কিচ্ছু বুঝি না। জান পাখি, আর দেরি হয়ে গেছে গা, সরি। তোমার দেরি হইলো কেন? তোমার না আমি বলছি যে কয়েনটা ফালানোর সাথে সাথে যে আওয়াজটা হবে, আওয়াজটা শুই নাই তুমি চলে আসবা। আমি তো আওয়াজটা শুনছি জান, মাগার ওই তুমি যে কয়েন হালাইছো ওইটা খুঁজতে খুঁজতে তো আমার দেরি হয়ে গেছে গা। আমি তো কয়েনটা খুঁজেই পেলাম না জান। গাধা, কয়েনের মধ্যে তো আমি সুতা বাইধা তারপর ফালাইছিলাম, তুমি কেমনে পাবা? ওরে আমার জান পাখিটার কত বুদ্ধি। তুমি কিন্তু বলছিলাম আমার জন্য গিফট আনবা, আমার গিফট কই? তুমি কইছো আর আমি গিফট আনো না, এইটা কোনোদিন হইছে? খারাও, চোখটা বন্ধ করো, আত্মা পাতো, এই ল তোমার গিফট। কেমন? কি খালি কেন? গিফট কই? মনে হয় 7 পার অনেক সময় পড়ে গেছে গা, পরের বার ঠিক করে লয়া মনে। এই 4 বছরের সম্পর্কে তুমি আমাকে কি দিছো? কি করতে পারছো তুমি আমার জন্য? তোমার লিগা যে আমি কি কি করতে পারুম, তুমি হলে টাস্কি খাই যাবে গা। কি কি করতে পারবা? আগুনের ভিতরে জাপ দেওয়া পারুম, পাহাড় পর্বত সব টপকে উঠে যেতে পারুম। তুমি যদি জান খালি একবার কও, এই দুনিয়ার সব স্বর্ণ তামা করে আলামু। এই মজনু, এদিকে আসো, এদিকে আসো। কও। কালকে তুমি আমার সাথে দেখা করতে কেন আসো নাই? তোমার মাথা খারাপ হয়েছে? কালকে যে রোদ উঠছিল এর ভিতরে বাইরে অন যায়। বাবা বাবা, এই তোমার ভালোবাসার নমুনা। তুমি আমার ভালোবাসাটা কোন দিন বুঝবা কত? তুমি জানো তোমার কথা ভাবতে ভাবতে আমি সারা রাত ঘুমাইতে পারি না। হ্যাঁ, এর জন্যই তো আমি আব্বুরে বইলা তোমার জন্য একটা নাইট গার্ডের চাকরি রেডি করতে বলবো। আমি সৈয়দ বংশের পোলা, এলাকার ভিত্তে আমার একটা নাম কাম আছে না? মাগার নাইট গার্ডের মতো ছোট চাকরি জীবনে করতাম না। তুমি তা পারবা কেন? তুমি তো শুধু পারবা ভালোবাসার মিথ্যা মিথ্যা ডায়লগ দিতে। কয় কি? এই তুই জানোস, তোর লেগে দেখ দেখ, আমি হাত কাইটা তোর নাম লিখছি। কি? নাম লেখানোর সময় নামের বানানটা ভুলে গেলাইছি। গাধা, বলছি না তোমার এদিকে কিচ্ছু হবে না। তুমি খালি একবার কও তোমার লিগা কি করানো লাগবো। আমার বার্থডেতে আমার জন্য একটা নেকলেস দিবা। আব্বা জান আমারে যে টাকা পয়সা দেয় এতে তো আমি নিজে চলবার পারি না। এত টাকা দিয়ে তোমার আমি নেকলেস কেমনে কিনা দিমু? তাইলে একটা কাজ করো। কি কাজ? ওই যে তারেকা নাম স্যার আছে না, ওনার একটু হাসায় দেখাও। নেকলেস কি স্বর্ণের লইবা না ডায়মন্ডের? চলো চলো চলো। কই? আমি সরি, তোমাকে অনেক বকা দিস। আরে সমস্যা নাই, তুমি তো। আচ্ছা শোনো, কও। ওই যে আকাশের চাঁদটা আছে না, হ্যাঁ, ওই চাঁদটা আমারে পাড়ে দিতে পারবা না? আমারে বলত পাইছো? ওই চা নাই না আমি তোমারে দিয়া দেই, আর মাইছে ঈদ করবো কি তোর বাপের মুখ দেখা? এই, তুমি বাপ তুলে কথা বলছো কেন? তোমার সাথে আমার সম্পর্ক শেষ। আচ্ছা শেষ, যা শেষ। ওই খারা, কি সম্পর্ক শেষ করণের আগে তোর লগে আমার যেসব হিসাব নিকাশ আছে ওইগুলা ক্লিয়ার কর। তুমি কি দিছো? আমি এখনই আনতাছি, আমি সব ফেরত দিয়ে দিব। তোরে যে আমি ৭,৭৩৫টা চুমা দিছি ওইটা আগে ফেরত দে। কি বাজে মন মানসিকতা! ছি! আমি বাজে? তুই তো একটা ফটকাবাজ, তুই তো একটা মিথ্যাবাদী। কি মিথ্যা কথা বলছি আমি? তুই কস নাই কালকে তোর খালার লাগে ঘুরতে গেছিলি BMW তে কইরা? হ্যাঁ, তুই যে কালকে 8 নাম্বার লোকাল বাসের সিটের ভিতরে বহা ছিলি, হ্যাঁ 2 সিট পিছে গেলাম আমি বহা ছিলাম। মানে তুমি আমারে ফলো করো? হ্যাঁ, তুমি আমারে ফলো করো, তার মানে তুমি আমারে সন্দেহ করো। আমি জানতাম। আরে ভালোবাসলে সন্দেহ তো থাকবেই। পাঁচটা ছেলের সাথে প্রেম করি, সবগুলাই। এই আবে হালা কি কইলি তুই? তুই 5টা বলার লগে প্রেম করো? মুখ ফুসকে বের হয়ে গেছে। আমি কার লগে প্রেম করি? ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। দূর তোর জান, আজকে থেকে সব বাদ, শুধু তোমাকে ভালোবাসি। তোরে আমি আর বিশ্বাসই করি না। আচ্ছা কি করলে বিশ্বাস করবো বলো? কি করলে বিশ্বাস করবো? আমি সব করবো, প্লিজ। যা তাই করবি? হ্যাঁ, আমি তোমার সব করবো। তুমি আমার এত ভালোবাসো, তাইলে জান শুনো, তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দাও তো। খবিশের ঘরের খবিশ, তোর সাহস কত বড়? তোর ফেসবুকের পাসওয়ার্ড
তোর লাগবো না, আমার অনেক আছে। হ্যাঁ, সাহস করে ফেসবুকের পাসওয়ার্ড। দেখছেন আপনারা আজকালকার মায়া মানুষের অবস্থা, ভালোবাসার ভিতরে যখন সন্দেহ ঢুকে যায় তখন আর ওই ভালোবাসা থাকে না। এনাফ কমিক পাঞ্চ থাকা দরকার ছিল এবং টাইমিংটাও ঠিকঠাক, কমেডির তো কমিক টাইমিংটা লাগে ঠিকঠাক, সেটাও ঘাটতি ছিল আর কি। এই আরো বেশি আশা করেছিলাম আর কি। কমেডির বিষয়টা হচ্ছে তৎক্ষণাৎ রিয়্যাক্ট করতে হবে এবং এমনভাবে রিয়্যাক্ট করতে হবে যেটাতে আমরা আমাদের দেখে অডিয়েন্সের দেখে হাসি পাবে বা মজা পাবে অডিয়েন্স। তো কমিক টাইমিংয়ে খুব এই জন্য বেশি ঝুলে গেছে, কমিক টাইমিংটা খুব খারাপ ছিল। ওই যে রিয়ালিস্টিক যে বিলিভটা ওইটা ভেঙে আউট অফ দ্য বক্স কিছু করার নামই হচ্ছে খুব কমেডি অ্যাক্ট্রেসও তাই। আমি খালি একটা কথাই বলবো, কেন জানি ডায়লগগুলো খুব আরোপিত লাগছিল এবং মনে হচ্ছিল যে একজন ডায়লগ শেষ করার জন্য অপেক্ষা করছে। দর্শক দেখে নিলাম লাবণ এবং মিষ্টির পারফরমেন্স। আমি তো হাসতে হাসতে মরেই যাচ্ছিলাম, যাই হোক বেঁচে ফিরেছি। এখন আমি ডাকছি রাজ এবং ফারিয়াকে। বরিশালের লঞ্চে উইটা লইব কেবিন রুম, বন্ধুরে আমার বুকে লইয়া দিব একটা ঘুম, দিব একটা ঘুম। তোমার হাতে মোবাইল ফোন, বন্ধুর হাতে। গেদ্দর মা, গেদ্দর মা, গেদ্দর মা, কামের সময় যদি মাথায় এমএও তেনটা বেটার জ্বালায় তুই একটু কাম কাজ কিছু ঠিক মতো বরিশালের লঞ্চে উইটা লইব এরকম মেতাইনা সারের মতো সিল্লায় কইয়া যদি একটু না ওরকম ভাবে বইলে একটু মধুর করে ডাকো বউরে, ও বউ ও বউ, একটু ভাল লাগে। মধুর সুরে বলাইলে ভয়েসটাই চেঞ্জ হইবে। চেঞ্জ? বউটা তো আর চেঞ্জ হইবে না। এই শয়তান্নে বেটা, তুমি জানো পিরিজপুরে কত দূর দূরান্ত দিয়ে আমার জন্য বিয়ের সম্বন্ধ আইছিলে? দূর দূরান্ত দিয়ে তো আইবে। হ্যাঁ কে? এলাকাবাসী ধারে কাছের মানুষজন, হ্যাঁ এরা তো ব্যাপারকে জানি গেলে না কি মেয়েটা খাস্তুরি মাথা খাড়াইসা বেটারে বিয়ে করলে না মহিলা এরকম খসর হইয়া যায়। আর মাতারি বলবা না, খবরদার কইতেছি। মাতারি কইলে কেমন জানি বুড়ি বুড়ি হোনায়, কচি খুকি পুরো বসে বিমরতি। জ্ঞানীরা কয় পাথর কাইটটা টুকরা করলে হেডের নুরি কয় না, আর দুই বাচ্চার মা হইলেই হেডের বুড়ি কয় না। ও মোর খোদা, কয় কি তুই এক বছরে থোক মার দিকে চাইয়ে দেখছো? হ্যাঁ খাইতে খাইতে যত্তরে খাওয়া খাইয়ে মে একদম পুরো না ফুললে উঠছে। দেখছেন ম্যাম, দেখছেন আমার কেমনে বডি শেমিং করে। ছি, আম্মেরা হনেন, আম্মেরা সাক্ষী। বিয়ের কালে ও বাবা গো টস টসা আঙ্গুর ফল দেখে বিয়েটা হচ্ছিলাম। এখন আঙ্গুর ফল গেছে। আরে মধু মধু, ও মা ইমপ্রুভমেন্টের ঠেলায় তরমুজ হইয়ে মেলা হচ্ছে। এই ফাজিল বেটা চাও এদিক, তোমার জন্য না মুই মোর চুলা বন্ধ করে এখানে আইছি। কি কইবা হেইডা কও। কইতেছি খারাপ হনো এ মেও কি হনো হনো, তোমার এই গুটি গুটি পায়ে আটতে যেই রান্না করে ঢোকপা, নরম নরম হাতের গরম গরম চা আর পাকোড়া। আরে এই ওয়েদারে কলিজটা মোর পাকোড়া পাকোড়া করতে আছে। পাকোড়া পাকোড়া করতেছ? এ বেটা ঘড়িতে এখন কয়টা বাজে? কয়টা বাজে? বেলা 2টা বাজে। এ রেশমি, এ শিগগিরই ছাদে কাপড় শুকা দে। আরে রোদ যায়, তরতরি বাথরুমে যাবা, ফ্রেশ হবা, মুই টেবিলে ডিনার দিতে আসি। ও সুবহানাল্লাহ, এ মাতারি কয় কি? এ হলো দুহুদি হালে খাই লাঞ্চ, রাইতে খাই ডিনার। মুই যা কইছি একেবারে ঠিক কথা কইছি। এটা কালকে রাতে যে ডিনার বাইসে গেছিল ফ্রিজে হেডেই, তা হেডেরে মুই ডিনার কম না তো কি লাঞ্চ কমু? আরে মোর পোড়া কপাল, ও সুবহানাল্লাহ। আজকে মোর মার কথা মনটার মধ্যে একটা হাংড়াই উঠছে। মাইতারি চলে যাও। আর কত ফির কইছে ও বাজান, রূপ দেখে গল্লে গল্লে পড়িস না, রূপ দেখে গল্লে গল্লে পড়িস না, তো গুণ দেখ গুণ। এই গুণ দেখে যদি আজকে বিয়েটা হরতাম, আরে আজকে সুন্দর হাতে রান্না খাইতে পারতাম। ও মানু, হেয়া তুমি মরে আগে কবা না। হ্যাঁ জানি তো মুই মোর ঘরে যে কামের বেটিটা ছেলে, হ্যাঁ না তোমার এনগেজমেন্টের আংটিটা পরাইতাম। মুই তো পারতাম না, তুমি হেলে মেলা ভালো রান্নার হাত পাইতা। হদি ও হনো না, হনো না এমেও এমেও হনো না, ভালোবাসা কি হনো না, হনো না। রান্নার হাত কিন্তু তোমার মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তোমার হাতের রান্না ও মা আস্তাগফিরুল্লাহ। খাওনটা গেল আর বাজারে যাও, ফ্রিজে মাছ মাংস কিছু নাই। গত বছরই তো বাজার করলাম। দেখছেন আপনারা, দেখছেন মোর কপালে কিরম একটা টিপকা জামাই পড়ছে। এ বেটা এই খাওন মুই এর লাগিলি, তুই এনো না তোর পোলামান গেলে না।
তোমার যে চাহিদা ও আমার খোদা, এই যদি মুই পূরণ হতে যাই, ওর বাপ দাদা 14 গোষ্ঠী ল্যান্ডি বেন্ডি যে আছে বেবাক বেশি আমি কুল পাবো না। বাপ দাদার সম্পত্তি, তোর বাপ দাদার সম্পত্তি বলতে তো আছে ওই এখান 14 ইঞ্চি ভাঙা চোরা কালা টিভি আর এখান সাইকেল, আর আছে নাকি? দেখো কি ওই লইয়া কথা কমা না, ওটি মোর বাপের স্মৃতি। তোমার আমি লাস্ট ওয়ার্নিংটা দিতে আসি, ডিনারটা শেষ করো আর মোরে উদ্ধার করো। যাও ভাত বারো মিনিট দুই রাকাত নফল নামাজ পড়ে আইতে আসি। একটু আগে জোহরের বেলা গেছে, এই সময় নামাজ পড়ো নাই, এখন নামাজ কিসের? মোর কি জানের ভয় নাই? জানের ভয়? মোর কি আখিরাতের ভয় নাই? এবার কবে তুইলো? এখন আছি আলহামদুলিল্লাহ, তোমার রান্না খাই যদি ইন্নালিল্লাহ হয়ে যায়। তোর জন্য আজকে আমার ঘরের খাওয়ার বন্ধ। বাবা কয় কি? তাড়াতাড়ি তোর সংসারে পাই লাতি করবো না, তো সংসার আমি আমার কপাল নেই পোড়া অসহ্য। ও শোনা বাকি, শোনা বাকি, দেখছেন কিউট না? মোর বউটা দেখতে গেলে যত্তরের কিউট লাগে, এর লিগে ঠ্যাং গিরবে ঠ্যাং দিয়ে ঝগড়াটা করি, বুঝছেন? বেশ কিছু মজার মজার পাঞ্চ লাইন ছিল, কমিক টাইমিং ভালো ছিল এবং পারফরমেন্স ওয়াইজ ইট ওয়াজ গুড। আই ফাউন্ড ইট ফানি, আমি অনেক জায়গায় হেসেছি। ওভারঅল তোমাদের পারফরমেন্স আমাদের ফানি লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। ওনারা যা বলেছেন আমি একমত, বিকজ দ্য ফ্লো অফ কমেডি ওয়াজ দেয়ার, বাট ওভারঅল ওয়াজ কোয়াইট গুড। খুবই ভালো লেগেছে এবং রাজ এবং ফারিয়া দুজনের কম্বিনেশন খুবই ভালো ছিল। সহজে আমার কমেডি একদমই ভালো লাগে না, মানে হাসাতে পারে না, এই জন্য আমি হাসিও না, বাট আজকে আমি হাসলাম। এ পর্যায়ে কমেডি ক্লাসে আমি ডেকে নিচ্ছি সঞ্জিদা এবং শিমুলকে। তুই 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 আমার ছোট রানী কই? কি ব্যাপার, সকাল থেকে আমি না পারছি চলতে, না পারছি উঠতে, না পারছি বসতে, আমার পোশাকটা কেমন টাইট টাইট মনে হচ্ছে। টাইট টাইট তো লাগবেই মহারাজ, আপনি যে সকাল থেকে নিজের পায়জামা ভেবে আমার সালোয়ার পরে ঘুরে বেড়াচ্ছেন। কি ব্যাপার মহারানী, তুমি হঠাৎ আমার দরবারে? জি আলাম্পনা, আপনাকে একটি সুসংবাদ দেওয়ার ছিল। কি সেই সুসংবাদ? বলো বলো, অনেক দিন যাবত সুসংবাদ শুনতে পাইনে। আলাম্পনা, আপনার সেই 14 নাম্বার রানীর ঘরে একটি পুত্র সন্তান হয়েছে। মারহাবা। তা আলাম্পনা, আপনার সেই যুবরাজের নাম কি রাখবো? যুবরাজের নাম রেখে দাও বিজয়। বিজয় কেন আলাম্পনা? কারণ ওই 14 নম্বর রানীর সাথে করেছিলাম আমি এনজয়। জগ আলাম্পনা। মহারানী, পুত্র সন্তান হয়েছে আমার ঘরে, কিন্তু আনন্দ উল্লাসের জোয়ার আসছে উজির মহল থেকে কেন? আপনার কোথাও একটা ভুল হচ্ছে মহারাজ, সে তো আনন্দ উল্লাস নয়, উজির এবং উজিরের বউ সকাল থেকে ঝগড়া করছে, সেটারই আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। সকাল থেকেই ঝগড়া? আপনি কি এক চুকুর দেখে আসবেন মহারাজ, ওরা কেন ঝগড়া করছে? না না, সকালবেলা চুপি চুপি উজির ঘরে গিয়েছিলাম, সেজন্যই হয়তো ঝগড়াটা হচ্ছে। মহারাজ, তার মানে আপনি আমার সাথে প্রতারণা করছেন? আমি মহারাজ, আমার 2-3টা প্রেম থাকতেই পারে। ঠিক আছে, কিন্তু মহারাজ আপনি যে বলেছিলেন যে আপনার যখনই যুবরাজ হবে তখনই আপনি 10 ভরি স্বর্ণ অলংকার আমাকে দিবেন। তুমি কি পাগল হয়ে গেছো মহারানী? তুমি এ বাজারে 10 ভরি স্বর্ণের দাম জানো? তার চেয়ে বরং আমি তোমার জন্য আরেকটি দাসী এনে দিতে পারি। থাক, আমার দাসী লাগবে না। আপনার কুচরিত্র সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে, এই মহলে তো আমি প্রথমে দাসী হয়ে এসেছিলাম। টপিক দ্য চেঞ্জ। আচ্ছা, আমার ছোট রানীকে দেখছি না কেন? সকাল থেকে খুঁজছি, পাচ্ছি না। আপনার ছোট রানী সম্পর্কে একটি দুঃসংবাদ আছে। কি সেই দুঃসংবাদ? আপনার ছোট রানীকে কিছু ডাকাত দল অপহরণ করে সেই কালো পাহাড়ির পিছনে নিয়ে গেছে। মহারানী, এক্ষুনি সেনাপতিকে খবর দাও 50 জন শাহী সৈন্য নিয়ে ওই কালো পাহাড়ে যেতে। কেন মহারাজ, ছোট রানীর ইজ্জত বাঁচাতে? আরে ছোট রানীর ইজ্জত বাঁচাতে নয়, ছোট রানীর হাত থেকে ডাকাতদের ইজ্জত বাঁচাতে। কিন্তু মহারাজ, আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে যে ওই ডাকাত দলের সাথে ইংরেজদের না একটা সুসম্পর্ক আছে। আমারও তাই মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই সকলকের পিছনে ওই ইংরেজ লর্ড ক্লাইভ জড়িত। মহারাজ, আপনার এই কথা থেকে আমার একটা কথা মনে পড়েছে। জানেন, আজকে যখন সকালবেলা আমি আপনার সেই শাহী ঘোড়া নিয়ে রাজ্য ভ্রমণে বের হয়েছিলাম, ঠিক তখনই সেই লর্ড ক্লাইভ আমাকে চোখ টিপে মেরেছে।
এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা! এই চোখ টিপ সে 12 বছর আগে কেন মারলো না? কেন মহারাজ, 12 বছর আগে মারলে কি হতো? তোমার মতন আপদ তার ঘরে গিয়ে পড়তো। মহারাজ, you broke my heart. I'm living. I'm so lonely, broken angel. I'm so lonely. এ কি ব্যাপার? মহারানী এত ভালো ইংরেজি জানছে কি করে? তাহলে কি সেই লর্ড ক্লাইভের কাছ থেকে আইএলটিএস শিখছে? যাই হোক, আপদ বিদায় হয়েছে। আমি যাই আমার নতুন রানী রাজকুমারী মিথিলার কাছে। তৈ 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 তৈ, আমার রাজকুমারী কই? সঞ্জিদার এক্সপ্রেশনে কয়েকটা জায়গায় হেসেছি। লাস্টে তো খুবই, লাস্টের পার্টটা খুব ভালো ছিল। আর শিমুলেরও কয়েকটা পাঞ্চ আমার ভালো লেগেছে। ফার্স্ট ওয়াজ এ ভেরি গুড পাঞ্চ, মানে যেটা কন্টেম্পোরারাইজ করে। কমেডি সবসময় একটা গুণ থাকে যে যত বেশি কন্টেম্পোরারির সঙ্গে মানুষকে মিলিয়ে ধাক্কাটা দেওয়া যায়, দ্যাট ইজ এ গুড পাঞ্চ। সঞ্জিদার অভিনয় ভালো লেগেছে। সঞ্জিদা কমেডি তুমি করতে পারবা, আমার মনে হচ্ছে যে তুমি কমিক অ্যাক্টিংটা পারবা। সো ওভারঅল ইট ওয়াজ গুড। প্রত্যেকটা এক্সপ্রেশন মানে সুন্দর ছিল, মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কমেডি করলে যে একটুখানি অন্যরকম হয়, এবং গল্পটাও খুবই মজার ছিল এবং আমি খুবই এনজয় করেছি। সঞ্জিদাকে খুবই ভালো লেগেছে, শিমুলও খুব ভালো করেছে। আই এনজয়েড। দর্শক, দম ফাটানো হাসির পারফরমেন্স কিন্তু দেখে নিলাম আমরা। আমাদের আরো পারফরমেন্স বাকি রয়েছে, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। স্বপ্ন দেখার দিন এসেছে। খাবার ভিড় কেটে সময় সামনে দর্শক, বিরতির পর ফিরে এলাম দীপ্ত স্টার হান্টের জমজমাট মঞ্চে। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে ছিলেন এবং আমরা তো আছি আপনাদের সাথে। এবারে আমরা যাচ্ছি আমাদের কাপল ডান্স চ্যালেঞ্জ সেগমেন্টে। এই সেগমেন্টে বুঝতেই পারছেন আমাদের দুজন প্রতিযোগী একসাথে পারফর্ম করবে, উইচ ইজ রিয়েলি টাফ। কারণ হচ্ছে একা কিন্তু খুব ভালো পারফর্ম করা যায়, কিন্তু যখন সাথে কো আর্টিস্ট থাকে তখন কিন্তু অনেকগুলো ব্যাপার লক্ষ্য করার বিষয় রয়েছে। সো এই সেগমেন্টে আমাদের প্রথম প্রতিযোগী লাবণ এবং ফারিয়া। আমন্ত্রণ জানাচ্ছি লাবণ এবং ফারিয়াকে। ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। ফারিয়া তো বেশ ন্যাচারাল মনে হচ্ছিল, লাবণকে মনে হচ্ছিল যে একটু কষ্ট হচ্ছে। আগে
এরকম কোনো পারফরমেন্স করা হয়েছে বা নাচের কোনো অভিজ্ঞতা তোমার আছে কি? ম্যাম লাকিলি আমার এই ধরনের ডান্সের অভিজ্ঞতা আছে। আরো ভালো করা দরকার ছিল লাবণের, তাহলে যেহেতু কিছু নাচ করেছে, কিন্তু ফারিয়া ওয়াজ ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ স্যার। তোমাদের দুজনকে মানে একেবারেই মিসম্যাচ মনে হয়নি। যে নাচই নাচো না কেন তোমাকে ফিজিক্যালি তৈরি হতে হবে, কারণ ডান্স ইজ আর্ট, ইজ অ্যান আর্ট দ্যাট ইজ টোটালি ফিজিক্যাল। ইয়েস স্যার। তোমার ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর বডি, থাই মাসল, স্পাইন, শোল্ডার। ইউ ডোন্ট ওপেন। এখানে যেটা আমি ফারিয়াকে দেখলাম, খুবই কমফোর্ট ছিলে তুমি, আর রিদমিকটাও খুব সুন্দর ছিল। এবারে আমাদের মঞ্চ কাঁপাতে আসছে মিষ্টি এবং শিমুল। দেখি তারা কতটা কাঁপিয়ে দিতে পারে আমাদেরকে। আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া ফেলে আমি কেমন করে আসি। আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া ফেলে আমি কেমন করে আসি। দাদা দাদি রে আমি কি দিয়া বুঝাই, কাঙ্ক্ষের কলসি নিয়া আমি প্রেম যমুনায় যাই। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া ফেলে আমি কেমন করে আসি। আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া ফেলে আমি কেমন করে আসি। দাদা দাদি রে আমি কি দিয়া বুঝাই, কাঙ্ক্ষের কলসি নিয়া আমি প্রেম যমুনায় যাই। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এনার্জেটিক লেগেছে দেখতে, এন্টারটেইনিং ছিল, ভালো লাগছে দেখতে। স্যার তোমরা আমার কাছে যেটা মনে হয়, তোমরা নিজেদের দিকে তাকানো আরো বেটার ছিল। আমার কাছে মনে হয় আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে নাচছিলে কেন? তোমাদের পারফরমেন্স ভালো লেগেছে। এটা একটু বেদের মেয়ে জ্যোৎস্না গানটার একটু মডার্নাইজড একটা কোরিওগ্রাফি, একটু ফান ছিল, একটু কমেডি ছিল কোথাও কোথাও একটু। আই হ্যাভ এনজয়েড ইট থরলি। আমার মনে হয়েছে শিমুল ভালো করেছে। সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ইউ এনজয়েড দ্যাট বিট, এটা ভালো। শুরুতে একটু কোথায় জানি গোলমাল, শুরুটা মার্ক করতে পারোনি, পরে খুব খুলে গেছে পারফরমেন্সটা। এবং এই ইসের যেটা হয় যে একটু ওভার, একটু একটু অন্যরকম মুখ, সেইটা খুব ভালো ছিল। সত্যি কথা যদি বলি, আমার তো খুবই ভালো লেগেছে, কারণ বিশেষ করে মিষ্টির বডি ল্যাঙ্গুয়েজ, এবং মনেই হয়নি যে মানে এখন তো বুঝলাম যে তুমি নাচের, তো খুবই ভালো লেগেছে। আর এটা একটা জনপ্রিয় গান। দর্শক, চমৎকার একটি পারফরমেন্সের পরে এবারে আমাদের সামনে আসছে সঞ্জিতা এবং রাজ। মানে বাসনা, হায়
হায়রে পীড়িত মানেই বাসনা, হায়রে পীড়িত মানেই বাসনা। বৈশাখে হলো দেখা, শরতে পরিচয়, শরতে হলো দেখা, লাগে যে মধুময়। করব কি বলো আমি হেমন্তে, শীত বসন্ত তুমি বিনা কাটে না, হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। ওরে ও বাঁশিওয়ালা, আমার এই মনের জ্বালা সইতে আর পারি না, হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। খুব ভালো লাগছে তোমার, অনেক এনার্জেটিক ছিল, ফুল একদম অন টপ ছিল তুমি, এক্সপ্রেশন ওয়াইজ, এনার্জি ওয়াইজ, পারফরমেন্সও কিছুই মিস করেছে আমার মনে হয়নি। দুজনের কম্বিনেশনটা ভালো লেগেছে। সঞ্জিদাকে কোথাও কোথাও একটু স্টিফ মনে হয়েছে, যখন স্পেশালি ইউ আর লিনিং ব্যাক, তখন ইউ হ্যাভ টু লেট গো। তো সেটাতে মনে হচ্ছিল যে তুমি মনে হয় একটু পাটা শক্ত হয়ে আছে, একটু কোথাও কোথাও স্টিফ লাগছিল, বাট ওভারঅল আই লাইক দ্য পারফরমেন্স। বোঝাই যাচ্ছিল যে খুব এনজয় করেছো পুরো জিনিসটা, খুব ফুর্তি ছিল পুরোটার মধ্যে, ঠিক আছে? সেই জন্য আমাদের ওই ফুর্তিটা খুব স্পর্শ করে, যে কারণে এনার্জিটাও বেশ বেশ ভালো এনার্জি ছিল আর কি। কি মানে হলো না হলো তাতে মনে হচ্ছিল একটা ফুর্তির নাচ দেখলাম, মনটা ভালো হয়ে গেল এরকম একটা জায়গা থেকে। বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এক্সপ্রেশন ইজ ভেরি গুড। আমি খুবই খুশি, এবং আমার দুজনকেই কিন্তু আসলে খুব মজা লেগেছে। মানে আমি 90s-এ চলে গেছি, এই গানগুলো নিজে নিজে গুনগুন করছিলাম, মনে হচ্ছে যে আমি খুবই আনন্দ পাচ্ছিলাম, খুব রিদমিক ছিল। দর্শক, দেখে নিলাম আমাদের টপ 10 প্রতিযোগীর দুর্দান্ত পারফরমেন্স। তবে এবারে যাচ্ছি ছোট্ট একটি বেলামে ব্রেকে। স্বপ্ন দেখার দিন এসেছে। উদ্দেশ্য যদি ভালো হয়, তার জন্য কি আইন ভাঙা যাবে? আমার মতে আইন ভাঙা যাবে। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়। বিরতির পর আবারও হাজির হলাম দীপ্ত স্টার হান্টের মঞ্চে। দর্শক, আমরা এক এক করে দুটি সেগমেন্টের সবগুলো পারফরমেন্স কিন্তু দেখে ফেলেছি। এবারে আমাদের লাস্ট সেগমেন্ট, হুইচ ইজ ক্রিটিক্যাল কোয়েশ্চেনস রাউন্ড, যেখানে আমাদের জাজেসরা আমাদের প্রতিযোগীদের উপস্থিত বুদ্ধিমত্তা পরখ করে দেখবেন। কারণ একজন স্টার হতে হলে শুধুমাত্র ভালো অভিনয় জানাটাই কিন্তু শেষ কথা নয়। তাদেরকে অনেক ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, অন স্পট অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, সেগুলোকে হ্যান্ডেল করতে হয়। সো আমাদের জাজেসরা, আমাদের প্রতিযোগীরা সেই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারে কিনা সেটাই পরখ করে দেখবেন। তো এই সেগমেন্টটা আমি আমাদের জাজেসদের উপরেই ছেড়ে দিয়ে যাচ্ছি। আমি আপাতত বিদায় নিচ্ছি, আমি আবারও ফিরে আসব। জাজেস, আপনাদের হাতে তুলে দিয়ে চলে গেলাম। শফিউল রাজ, আসো। তোমার জন্য
মনুষ্যত্ব থাকা উচিত। আমার থেকে যারা দুর্বল, যারা ছোট, তাদের প্রতি আমার বিনয়ী হওয়া উচিত এবং হেল্পফুল হওয়া উচিত, এবং বড়দের প্রতি শ্রদ্ধা যথেষ্ট পরিমাণে এবং ভালোবাসা, দায়িত্ববোধ, এই প্রত্যেকটা জিনিস একটা ভালো মানুষের মধ্যে। অ্যাটায়ারটা, তার প্রেজেন্টেশন এবং প্রত্যেকটা জাজেস, তার পার্টিসিপেট সবার প্রতি তার বিহেভিয়ার কীরকম, তার সম্পর্ক কীরকম, এই প্রত্যেকটা জিনিস আমি এই জিনিসগুলো মার্ক করব এবং দেখব। ধন্যবাদ। আমি এবার ডেকে নিচ্ছি শিমুলকে। উদ্দেশ্য যদি ভালো হয় তার জন্য কি আইন ভাঙা যাবে? আমার মতে আইন ভাঙা যাবে। আইন কেন দরকার সমাজে? আইন এমন একটা জিনিস যেটা হচ্ছে সবারই মানা দরকার। আইন থাকাটা একটা জরুরি, কারণ এখানে ভালো খারাপ মানুষ আছে, যে যার কর্ম করছে এবং ভালো কর্মের ভালো ফল পাবে, এবং খারাপ কর্ম করলে তার জন্য আইন কঠোর হবে। আর আইন না থাকলে খারাপ কর্মের মানে খারাপ কর্ম সেগুলো বেড়ে যাবে এবং সমাজটা ভালো চলবে।
মিষ্টি একটু মন খারাপ করে বসে আছে। মিষ্টি কি জানে যে সাদার মধ্যে সবগুলো রঙের সমন্বয় থাকে? সো ডোন্ট বি স্যাড। অনেক অনেক ধন্যবাদ জাজেস এবং পার্টিসিপেন্টস, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর এভরিওয়ান। দর্শক, এক এক করে 3টি সেগমেন্টসের সবগুলো দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখে নিলাম। তবে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার। এখন তো টপ 10 আরও 2জন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছে। গ্রুপগুলো হয় তো এদের ইচ্ছার ভিত্তিতে নয়, হয় লটারি করে, না হলে প্রযোজনার সুবিধার্থে। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার। বিরতির পর আবারও হাজির হলাম দীপ্ত স্টার হান্টের মঞ্চে। দর্শক, আমরা সবগুলো পারফরমেন্স দেখে ফেলেছি। এবারে ফলাফল ঘোষণার পালা। তবে ফলাফল ঘোষণার আগে আমার কাছে একটি সারপ্রাইজ রয়েছে। সেই সারপ্রাইজটি কি? আমাদের দীপ্ত স্টার হান্টের ঈদ স্পেশাল শোয়ে আমাদের 3জন প্রতিযোগী কিন্তু লাইভ স্টার কার্ড পেয়েছিল। সেই লাইভ স্টার কার্ড দিয়ে আজকে 2জনের ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে। দর্শক, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইতি ও ঐশীকে। অনেক অনেক অভিনন্দন। তোমরা কি ভেবেছিলে তোমরা আবারও চলে আসতে পারবে দীপ্ত স্টার হান্টের মঞ্চে? একদমই না, তবে ভালো লাগছে এসে। পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি তো ওদের পারফরমেন্স প্রত্যেক এপিসোডই দেখি, কোনোটা মিস করি না। তোমরা কিন্তু বেঁচে গেছো, কারণ ওরা কিন্তু অনেকগুলো কঠিন চ্যালেঞ্জ পার করে আজকে এসেছে। তোমরা কিন্তু লাইভ স্টার কার্ড দিয়ে, ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে একেবারে সরাসরি টপ 10-এ প্রবেশ করে ফেলেছো। অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে। ধন্যবাদ। একটা সময় কেন জানি আশা ছেড়ে দিয়েছিলাম, মনে হচ্ছিল হয়তো আর ডাকা হবে না আমাকে, বা আমি হয়তো আর শেখার সুযোগ পাবো না দীপ্ত স্টার হান্টের এই প্রোগ্রাম থেকে। তো পরবর্তীতে যখন আমাকে ডাকা হলো, আমি অনেক বেশি গ্রেটফুল ছিলাম দীপ্ত স্টার হান্ট পরিবারের কাছে এবং সৃষ্টিকর্তার কাছে। অনেক অনেক অভিনন্দন তোমাদের 2জনকেই দীপ্ত স্টার হান্টের মঞ্চে আবারও আমন্ত্রণ। তোমাদের 2জনের পারফরমেন্স দেখবো আমরা নেক্সট এপিসোডে। সেখানে 4জন প্রতিযোগী পারফর্ম করবে এবং তাদের সাথে তোমরা 2জনও পারফর্ম করবে। সো চলে যাও তোমার বন্ধুদের কাছে। থ্যাংক ইউ। দর্শক, এবারে আমাদের সেই প্রিয় মুহূর্ত, স্পেশাল রিকগনাইজেশনের পালা। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আমাদের আজকের স্পেশাল বিউটিফুল হেয়ার অফ দ্য ডে ইজ সঞ্জিদা। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার, খুঁজছে তোমায়। কন্টেস্টেন্টদের মধ্যে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স, যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে স্পেশাল গিফট হ্যাম্পার পাচ্ছে শফিউল রাজ। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার। জাজেস, এবারে ফলাফল ঘোষণার পালা। এখন তো টপ 10 আরও 2জন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছে। গ্রুপগুলো হয় তো এদের ইচ্ছার ভিত্তিতে নয়, হয় লটারি করে, না হলে প্রযোজনার সুবিধার্থে। আমরা এই সময় জাজমেন্টটা খুব পার্টিকুলারলি, খুব স্পেসিফিক্যালি এবং নিউট্রালি জাজ করতে চাই। যেহেতু এলিমিনেট হবে, সেহেতু আমরা পরের এপিসোড দেখে এই 2জন সহ, অর্থাৎ যে 12জন থাকবে তাদের মধ্য থেকে আমরা এলিমিনেট করব। এই সিদ্ধান্ত আমরা সবাই বিচারক হিসেবে নিয়ে। তার মানে আজকে কোনো রেজাল্ট ঘোষণা হচ্ছে না? আজকে রেজাল্ট ঘোষণা হচ্ছে এইটুকুই যে তুমি বেশ ভালো করছো, এইটুকু আমি বলতে পারি। আমি
খুশি, আমার জাজেসরা অনেক খুশি, তার চাইতে অনেক বেশি খুশি হচ্ছে আমাদের পার্টিসিপেন্টসরা। আজকে নো রেজাল্ট। আমাদের দুজন প্রতিযোগী যে আজকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিল, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। হ্যাঁ, আজকে তোমরা দুজন ওয়াইল্ড কার্ডে এন্ট্রি পেয়েছো, তোমরা সৌভাগ্যবান, কিন্তু সামনে তোমাদের জন্য আরও চ্যালেঞ্জ আছে। তো সেই কারণে এই এন্ট্রিটাকে ফর গ্রান্টেড নেওয়ার কিছু নেই, তোমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে যেন তোমাদের পারফরমেন্সটা ভালো হয়, যদি তোমরা সামনে এগিয়ে যেতে চাও। বেস্ট অফ লাক। অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত জাজেস। টেনশন কিন্তু একেবারেই মানে চলে যাচ্ছে না আর কি, টেনশন আরো বাড়িয়ে দিচ্ছেন তারা এবং টেনশনের উপরেই থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ জাজেস। চলে যাওয়ার আগে আমি একটু জানতে চাই আমাদের আজকের স্পেশাল গেস্ট চয়নিকা চৌধুরী। দিদি, আপনার কেমন লেগেছে আজকে আমাদের পুরো এপিসোড? আমার আসলে খুবই ভালো লেগেছে এবং সবার জন্য শুভকামনা, যেহেতু আজকে রেজাল্ট হচ্ছে না, তো নেক্সট এপিসোড আমি দেখে নিব যে কারা কারা থেকে গেল, কারা। সো ইউ আর দ্য গুড লাক ফর এভরিওয়ান। হ্যাঁ, আসলেই কিন্তু আমাকে এটা দেখতে হলো না, কারণ এটা আসলে খুবই এমনিতেই কিন্তু চোখে জল চলে আসে, এটা খুবই স্বাভাবিক। সো আই এম সো মাচ লাকি। অনেক অনেক ধন্যবাদ দীপ্ত স্টার হান্টার মঞ্চে আসার জন্য। আর সবাই সবার জন্য একটি জোরে করতালি দিয়ে দাও। দর্শক, আপনারা অপেক্ষায় থাকুন, নেক্সট এপিসোডে আমরা দেখব আমাদের 4 জন প্রতিযোগীর পারফরমেন্স এবং আজকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে যে 2 জন প্রতিযোগী অংশগ্রহণ করলো তাদের পারফরমেন্সও আমরা দেখতে পারবো আগামী এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন। অ্যান্ড কিপ শাইনিং লাইক আওয়ার স্টার্স।